তুমি আমার কাছে জিজ্ঞেস করছো কেন পাপা? তোমার যাকে ইচ্ছা যখন ইচ্ছা তখন এনে আপ্যায়ন করতে পারো। আমি সব তৈরি করে রাখবো, তুমি নিশ্চিন্তে থাকো। ধন্যবাদ বাচ্চা। ওয়েলকাম বুড়ো। বুড়ো বলবে না, আমি এখনো ইয়াং, হ্যান্ডসাম, বিবাহযোগ্য পাত্র। সাইফ থমথমে গলায় বলল। শিয়া মুখ বাঁকায়। বিয়ের নাম শুনলে পালিয়ে বেড়ানো লোকের মুখে বিয়ে শব্দ শুনতে বেশ বেমানান। সকাল সকাল আশরাফ আর সাইফ বাজার করতে গেছে। তাজা তাজা সবজি থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই আনলো। আশরাফ ঘেমে নিয়ে একাকার। একটা শর্টস আর হাতাবিহীন গেঞ্জি পরে কানে ইয়ারফোন গুঁজে সারা ঘরে হাঁটছে সে। কলিং বেল বাজতে শেষে দিয়ে এগিয়ে গেল। কি চাই? মনি আছে? কে মনি? আপামনি। সেটাই, আপামনিটা কে? আশরাফ ফের ভ্রু নাচায়। মেয়েটা চোখ সরু করে বলে, এই ঘরের মালকিন। সিয়া? মেয়েটা মাথা নাড়ায়। আশরাফ মজা পেল। ভোলা ভালা মেয়েটাকে একটু বিভ্রান্ত করে। সে তো জানে না মেয়েটা শিয়ার কথাই বলেছে। এই ঘরের একজনই আছে যার খোঁজে দূর দূর থেকে মানুষ আসে। কোথায় কার সাথে কখন সখ্যতা করে আসে তার খোঁজ তার নিজেরও থাকে না। সিয়ার সাথে কি কাজ? আপনাকে কেন বলবো? আশরাফ ভরকালো। এতক্ষণ তো ভালোই মিষ্টতা ছিল কথায়, আবার তেতো স্বাদ কেন পাচ্ছে? আমাকে না বললে তোমার কার্যসিদ্ধি হবে না। মেয়েটা নিশ্চুপ রইল। কথা না বাড়িয়ে কোমরের দিকে ঝুলানো কাপড়ের ব্যাগ থেকে 4টা বাঁশ বের করলো। 5 থেকে 6 ইঞ্চির মতো লম্বা হবে। আশরাফ ভ্রূমণ নিয়ে তাকিয়ে রইল সেদিকে। এগুলো কি? বাৎসুরি। কি চুরি? আপনি কানে কম শোনেন? আমি কানে ঠিকই শুনি। তোমার ভাষা ভিন্ন গ্রহের, সেটা আমি এই ধরনের বাসিন্দা হয়ে বুঝতে পারছি না। আশরাফ সত্যিই চেনে না ওটা কি। সে বান্দরবনে খুব কম থেকেছে। এখানকার তেমন কিছু সে ভালো করে চেনে না। ও মৃন্ময়ী, তুমি এসেছো? তাদের আলাপকালেই শিয়া বের হয়ে আসে ভেতর থেকে। ক্লক ক্লিপ দিয়ে চুল বাঁধতে বাঁধতে সে দরজার সামনে দাঁড়ায়। মামার দিকে হাসি মুখে তাকিয়ে বলে। মামা, ও মৃন্ময়ী। আশরাফের মুখ বিকৃত হয়ে গেল। সিয়া আম্মা, তোর পায়ে পড়ি। তুই কচিকাঁচা মেয়েদের সামনে আমাকে মামু ডেকে আমায় আর বুড়ো বানিয়ে দিস না। ইগো হার্ট হয়। ও তাই নাকি? এই বয়সে এসে নিজেকে কচি দাবি করছো? বুড়ো। শিয়াশা রসিয়ে রসিয়ে বলল। বাদ দাও, ও হচ্ছে মৃন্ময়ী, আশ্রমের বাচ্চাদের যেই কাকু দুধ দেয় তার মেয়ে। মৃন্ময়ী এটা আমার মামা। মিন্ময়ী ভদ্রতার সহিত আদাব জানালো। আসসালামু আলাইকুম মামা। আশরাফের মুখ বড়সড় হা হয়ে গেল। মামা? সে শিয়ার মামা, তাই বলে পুরো মেয়ে জাতি তাকে মামা বলে ডাকবে? হতাশ হলো, ভেতরে ভেতরে প্রচুর হতাশ হলো। শিয়া হাসলো মামার অবস্থা দেখে। তুই আমাকে আর মামা ডাকিস না সিয়া। দেখা যাবে দুনিয়াতে আমার আর কোনো বই থাকবে না, সবাই ভাগ্নি হয়ে যাবে। আর এই মেয়ে শোন, তুই আমার কোন বোনের মেয়ে? হ্যাঁ, এরপর থেকে মামা ডাকলে মার দেবো। শেষের কথাটা আঙ্গুল উঠিয়ে শাসিয়ে বলল আশরাফ মিন্ময়ের উদ্দেশ্যে। মিন্ময়ী ভোরকে তাকিয়ে আছে শিয়াশার দিকে, যার মানে সে কিছুই বুঝতে পারছে না। শিয়া তাকে আশ্বস্ত করলো। হাত টেনে ঘরে নিয়ে আসলো। বাচ্চুরিগুলো এনেছো? হ্যাঁ মনি, এই নিন। এগুলোকে বাঁশকুড়ুল রান্নার জন্য আনিয়েছি মামা। মৃন্ময়ীদের ভিটেতে ভালো মানের বাছুরি পাওয়া যায়, প্রায় সারা বছরই পাওয়া যায়। তোমার অনেক ভালো লাগবে খেতে। শিয়া বাপ চুরিগুলো রাখতে রাখতে বলল, চাকমাদের ভাষায় এই বাঁশকুড়ুলকে বাচ্চুরি বলা হয়। মারমারা বলে মায়ু, আর ত্রিপুরা বলে মেওয়া। সে সবটাই জানে, তবে সে সবসময় মিন্ময়ী ভাষাটাই ব্যবহার করে। মিন্ময়ী চাকমা নয়, তারা বাঙালি। কিন্তু তার পূর্বপুরুষ থেকে তারা চাকমাদের পাড়ায় থাকে, তাই তাদের চলন বাচনভঙ্গি কিছুটা তাদেরই মতো। আশরাফ মাথা নাড়ায়। সে বেশ উৎসাহী বাঁশকুড়ুল খাওয়ার জন্য। শিয়াশা মিন্ময়ীকে সোফায় বসিয়ে কিছু নাস্তা আনতে গেল। মিন্ময়ী অস্বস্তি নিয়ে হাত মোচড়াতে মোচড়াতে সোফায় বসে। এমনই সময় হলে সে হাসি মুখে মনির সাথে কথা বলতো, তাকে সাহায্য করত। কিন্তু এই লোকটার জন্য পারছে না, কেননা আশরাফের শানিত দৃষ্টি মিন্ময়ের কোনো কোনো খুঁটে খুঁটে দেখছে। কত বড় চরিত্রহীন পুরুষ! একে না দেখলে সে জানতেই পারতো না। সে আসা ব্যস্ত হাতে তাজা সবজি বের করলো। মিনি তাকে প্রয়োজনীয় সকল কিছু এনে দিল। সাইফ রান্নাঘরে উকি দিয়ে বলে, বাচ্চা হেলদি বাচ্চা হেলদি ফুড রান্না করো, বুঝতেই পারছো, একজন সেনা কর্মকর্তা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সেনা কর্মকর্তা, নন ভেলি খাবার, ভেজিটেরিয়ান, ব্লা ব্লা। এত ঢং কেন তোমাদের পেশায় পাপা? দুনিয়ায় এসেছি 2 দিনের জন্য, খাবো ইচ্ছে মতো, তারপর মরে যাব। কোনো আফসোস থাকবে না। সাইফ হাসলো মেয়ের ছেলে মানুষের আচরণে। সে তাড়াতাড়ি বের হয়ে গেল রান্নাঘর থেকে। আজ আশার সাথে গল্প করা হয়নি, সেটা এখন করতে হবে। বলতে হবে তার
জাদ্রেল শ্বশুর আজ কতবার তাকে চরিত্রহীন লম্পট বলেছে। এ মিনিকে আসবে রে? কেন আপা, আপনি জানেন না? মিনির কণ্ঠে বিস্ময়, নেত্রপল্লব তার বড় বড় করে রাখা। কেন, প্রধানমন্ত্রী আসছে যে জানতে হবে? আপনার তো জন্য সে প্রধানমন্ত্রী না আইসক্রিম হবে আপা। গাজর হাতে শিয়াশা ঘুরে তাকালো মিনির দিকে। কিসের আইনমন্ত্রী? মেজর দর্পণ, যার ছোট্ট প্যান্ট নিয়ে আপনি টানা হেঁচড়া করছিলেন। শিয়াশা চোখ বড় বড় করে পেঙ্গুইনের মতো হেঁটে আসে মিনির সামনে, কোমরে হাত দিয়ে বিস্ময় নিয়ে বলে, এ মিনি, সত্যি বলছিস? আপনার কসম। বেয়াদব, মিথ্যা হলে তো আমি মরে যাব। মারবেন না, আমি সত্য বলছি। আচমকা শিয়াশা খুশি হয়ে গেল, আগের থেকেও বেশি উচ্ছ্বাসিত হয়ে সব সবজিগুলো একে একে ঝুড়িতে উঠিয়ে রাখলো। মিনি বিভ্রান্ত চিত্তে উকি ঝুঁকি দিয়ে দেখছে আপা কি করে। ফ্রিজ থেকে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, পাঙ্গাস মাছ, পাবদা মাছ, ঘি, বাটার সব বের করলো। মিনি বিভ্রান্ত নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি করতেছেন আপা? আপনাকে হেলদি ফুড রান্না করতে বলছে। শিয়াশা কিছুই বলল না, শুধু কুটিল হাসলো। শান্তিপূর্ণ বহমান জীবনাচারে সরব আঁকাবাঁকা পথের দেখা মিলবে, এটাই স্বাভাবিক, এটাই কামনীয়, এটাই জাগতিক নিয়ম। কেননা স্বর্গ ব্যতীত এমন কোনো জায়গায় নেই যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকে না, যেখানে খারাপ ভালোর মিশ্রণ থাকে না। পৃথিবীও ঠিক একই নিয়মে নিজেকে ধাবিত করেছিল বিবর্তনের দিকে। তবে মানুষ এই ভেদাভেদ করতে করতে দিনকে দিন যাযাবরে পরিণত হয়েছে। কিছু স্বার্থন্বেষী মানুষ সামান্য কিছু স্বার্থ হাসিলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম আচরণ, শিশু সম্ভ্রান্ত হাতিয়ে হত্যা নামক জঘন্য কাজেও তাদের অভিপ্রেত নির্লিপ্ততায় কাজ করে। আতঙ্ক বাড়ে, দৈনন্দিন ক্ষমতাও ততই হারে বাড়ে, যেটা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। মানুষ যত সচেতন যথেষ্ট হয়ে উঠছে, তাদের বিরুদ্ধে ততই যেন তারা উচ্ছৃঙ্খল ক্ষমতাধর হয়ে উঠছে। মুখোশের আড়ালে ফেনা তোলা কেউটায় ন্যায় ওত পেতে থাকে। সোনার এই দেশটাতেও এটা উদ্যত রূপে চির বেরিয়ে উঠে দিনকে দিন। একটা সক্রিয় চক্র তৈরি হয়েছে, যেগুলো সুযোগ পেলেই ক্রাশ সৃষ্টি করছে মানুষের মনে। তা এদেরকে জঙ্গিবাদ বলা যায় না, আবার সন্ত্রাসবাদীও বলা যায় না। এমন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইন নাম দিতে ব্যর্থ হয়। তাদের নাম দেয়া মূল উদ্দেশ্য হতে পারে না, তাদের প্রতিঘাত করা মূল উদ্দেশ্য আইনের। সেই প্রতিঘাতের উদ্দেশ্যে ১৯ বছর আগে ট্রাই-7 নামে ৭ জন ডিটেকটিভ কমান্ডারের আন্ডারে একটা গ্রুপ তৈরি করা হয়। ট্রাই-7-এর প্রধান ৪ জন ডিটেকটিভ, মেজর সাইফ চৌধুরী, মেজর আমিন গাজী, কর্নেল তোফায়েল আহমেদ এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল আশফাক আহমেদ। ৭ জনের মধ্যে ৪ জনই নিহত হয়, যার কারণে এখনও অপ্রকাশিত ৩ জন নির্বাক নিজেদের আনসলভড ব্যর্থ ঘোষণা করে ১৯ বছর আগে। তারা হলো সাইফ চৌধুরী, জেনারেল আশফাক আহমেদ এবং মেজর অলিউল্লাহ। অথচ বেঁচে যাওয়া ৩ জনই এখন এমন প্রতিক্রিয়াহীন যেন তারা কখনো নামই শোনেনি ট্রাই-7-এর। প্রাথমিকভাবে এতটুকু তথ্য জোগাড় করতে পেরেছে দর্পণ। চোখ মুখে তার অসন্তোষ লুটোপুটি খাচ্ছে। সে ভেবেছিল অন্তত সন্দেহজনক কারো নাম উল্লেখ থাকবে, কিন্তু না, এই কেসকে একদমই নির্মূল করে ক্লোজ করা হয়েছে। পরবর্তীতে যদি কেউ এই কেস নিয়ে স্টাডি করে, তবে তাকে একদম শুরু থেকে আগাতে হবে। সুবেদার অদ্রিতা পেশাগত ভঙ্গিতে টান টান হয়ে দাঁড়িয়ে আছে দর্পণের টেবিলের সামনে। তামাটে কপাল তৈলাক্ত হয়ে উঠেছে প্রকৃতির তাপদাহে। সেদিকে যার পরনাই অবহেলা গুরু গম্ভীর মুখটার। কপালে আঙ্গুল ঘষে থতমত কণ্ঠে জিজ্ঞাসা করল, মেজর সাইফের স্ত্রীর মৃত্যু এই কেস চলাকালীন হয়েছিল, সে ব্যাপারে কোনো তথ্য পাননি? নো স্যার, মেজর সাইফের স্ত্রী অ্যাক্সিডেন্ট মারা যায়। লোকমুখে এতটুকু শোনা গিয়েছে, ট্রাই-7 জড়িয়ে কোনো সাইফেলে তার স্ত্রী সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ নেই। সুবেদার বলল। কপালের ভাঁজ ধীর হলো দর্পণের। তার জানা তথ্যের সাথে পাওয়া কোনো তথ্যের মিল নেই। সূক্ষ্ম চিন্তার ভাঁজ কপালে থেকেই যায়। তাদের আলাপকালেই তথ্য প্রযুক্তির ধারকটি তীব্র শব্দ করে উঠল। ১২:৩০ বাজে, তার রিমাইন্ডার দিচ্ছে। সেদিকে নজর দিতে দর্পণের খেয়াল আসলো তাকে আজ কারোর আতিথেয়তা রক্ষা করতে হবে। বহুদিনের ব্যবধানে সাইফ দর্পণ একে অপরের জাগিং পার্টনার হয়ে গেছে। সেই সাথে আন্তর্জাতিক দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। তার ডাক্তার মেয়ের থেকে লুকিয়ে চুপিয়ে ডায়েটকে একদম তুচ্ছতাচ্ছিল্য করে দুজন পেট ভরে বাটার তৈরি চিকেন বান খাওয়া, কোলেস্ট্রল কমাতে করা দৌড়ঝাঁপ। ডায়েট দুজনের বন্ডিংয়ের কাছে ফিকে পড়ে যায়।
সেখান থেকে সাইফের আক্ষেপ সে তার মেয়ের অভিনন্দন পার্টিতে যোগদান করতে পারেনি, তাই আজ তার নিমন্ত্রণ তাদের বাড়িতে। শ্রদ্ধার জায়গা থেকে হলেও তাকে এটা গ্রহণ করতে হয়েছে, কিন্তু যে নিমন্ত্রণের উৎসব তার জন্য তো কিছু নেওয়াই হলো না। সে অনাহুতর ন্যায় অদ্রিতা নামের মেয়েটার দিকে তাকালো। তার ডিপার্টমেন্টের একজন সুদক্ষ সৈনিক অদ্রিতা। সে সুবেদারকে বলল, সুবেদার, আপনি যতদূর সম্ভব এটা নিয়ে স্টাডি করুন, বাকি কথা রাতে মিটিকে জানানো হবে। এখন আপনি আসতে পারেন। সুবেদার তটস্থভাবে মাথা নাড়ায়, সেলুট দিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। সে যেতেই দর্পণ অদ্রিতার উদ্দেশ্যে বলে, মিস অদ্রিতা, আপনার হাতে কোনো কাজ না থাকলে আমায় একটু সাহায্য করুন। অদ্রিতা যেন চাঁদ হাতে পেয়ে গেল। চোখে মুখে লুকায়িত উচ্ছ্বাস যেন ঠিকরে বের হয়ে আসছে। তবুও পেশাগত কঠোরতার সামিয়ানা দ্বারা মেইলি আবেগটা সামলে নিল সে। বান্দরবান সেনানিবাসে সে কর্মরত বছর দুয়েক, তবে নয়া যোগদান করা এই কাঠখোট্টা কর্মকর্তার প্রতি অচিরেই আনমনে একটা সুপ্ত বাসনা লালিত হচ্ছে। একই পেশায় যুক্ত হয়তো কোনো বাধা আসবে না। সে বিগলিত হেসে বলল, আই উইল অলওয়েজ ফ্রি স্যার, বলুন কি করতে হবে। ধন্যবাদ, ফলো মি। বলেই সে গটগট পায়ে বেরিয়ে গেল। পাঁচতলা বিশালাকার আড়ম্বরে মুখরিত শপিং সেন্টার। দর্পণ বিভ্রান্ত নিয়ে আশেপাশে তাকালো। কোথায় ঢুকবে, জামার দোকানে নাকি জুতোর নাকি চকলেট? ও, মেয়েদের তো সাজগোজ খুব পছন্দের, কি যেন বলে, কসমেটিক্স মেবি। হ্যাঁ, সেটাই ভালো হবে মনে হয়। অতিরিক্ত চিন্তা বাড়ালো না, চিন্তা কমানোর জন্যই তো অজিতাকে এনেছে। মিস অদ্রিতা, বলুন তো, মেয়েদের কোন জিনিস উপহার দিলে তারা উপকৃত হবে কিংবা খুশি হবে? দর্পণ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। দৃষ্টি এখনো তার এলোমেলো। এই মেয়েদের সেকশনে ঢুকলেই সে ঘোরগ্রস্ত হয়ে পড়ে। কোনটা রেখে কোনটা কিনলে ভালো হবে? অজিতার মুখে খানিক অন্ধকার নেমে এলো। স্যার, কার জন্য উপহার কিনবেন? গার্লফ্রেন্ড? সে কৃত্রিম হাসি টেনে বলল, কার জন্য নেবেন স্যার? আপনার বোন নাকি অন্য কেউ? না মানে বয়স গড়ন জানলে একটু সুবিধা হতো উপহার বাছাই করতে। না, আমার কোনো বোন নয়। এতটুকু শুনতে আরো অন্ধকারে ছেয়ে গেল অজিতার মুখশ্রী। আকাশে চোখে তাকালো দর্পণের দিকে। আমার একজন পরিচিত গুরুজন, তার মেয়ের জন্য ঘরোয়া নিমন্ত্রণ। বয়সের ব্যাপার তো তেমন কিছু জানি না, তবে আনুমানিক 25-26 হবে, যেহেতু সদ্য ডাক্তার হয়েছে। মুহূর্তে এই শত প্রজাপতিরা ডানা ঝাপটাতে লাগলো অজিতার মন মস্তিষ্কে। মলিনতা দূর হয়ে উল্লাসিত চঞ্চল হয়ে উঠল নিভে যাওয়া বদন। পরপরই আবারও মিলিয়ে গেল সকল উল্লাস দর্পণের কথায়। আর দেখতে কিছুটা মাখনের মতো সফট, হলদেটে খুঁথিন বরণ। দর্পণ ঠোঁট কামড়ে ভাবুক কণ্ঠে বলল, সে শিয়াশাকে দেখেছে, গভীরভাবেই দেখেছে, তবে তার বর্ণনা দেওয়ার অভিজ্ঞতা তার নেই। মেয়েদের অপার্থিব সৌন্দর্যের বর্ণনা কিভাবে দেয়? মাথায় এগুলো এসেছে বর্ণনা স্বরূপ, তাই এগুলোই বলে দিয়েছে। অজিতা কোনো মতে হাসলো। পরিচিত একজনের মেয়ে তাই বলে এমন বর্ণনা আশা করেনি সে। বলল, তাহলে তো খুব সুন্দরী। আপনি বরং সাজগোজের কিছু জিনিস নিতে পারেন। আজকালকার মেয়েরা তো মেকআপ সুন্দরী হয়, পছন্দ করবে খুব। অজিতার কথায় দর্পণ খানিক প্রতিবাদ করলো। সকলে এমন হয় না, আপনি বরং চলুন আমরা ওই দোকানটাতে ঢুকি। একটা গহনার দোকানের দিকে নির্দেশ করে বলল দর্পণ। অজিতা কিছুটা অবাক হলো দর্পণের গোল্ডের দোকানে ঢুকতে দেখে। সে হাস্যকর কণ্ঠেই বলল, আপনি নিশ্চয়ই গোল্ডের কিছু উপহার দেবেন না স্যার? এত দামি উপহার সামান্য ঘরোয়া নিমন্ত্রণে তো কেউ দেয় না। নিমন্ত্রণ তো নিমন্ত্রণই হয়, ঘরোয়া আর এলাহি বলে তো কিছু হয় না। তেমনি উপহারও এমন হওয়া উচিত যা জীবনের শেষ পর্যন্ত একজনের সাথে থাকবে, কাজে লাগবে। বলে সে একটা ব্রেসলেট হাতে নেয়। দূর থেকে এটাই চোখে বেঁধেছিল, তাই ঢুকেছে এখানে। হোয়াইট গোল্ডের উপর ডায়মন্ড কাটের ব্রেসলেট। সে মুচকি হাসলো। রাগী মেয়েটা যখন হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলবে, তখন ঝুলন্ত চাঁদ তারাগুলো নাচবে। সে কিনে নিল এটাই। এই জীবনে শুধু ইনকাম করেই গেল, খুব একটা খরচ তার নেই। ব্যাংক থেকে প্রতি মাসে মেসেজ আসে, আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে এত। সে কখনো অ্যামাউন্টও পড়ে দেখে না, ঠিকভাবে বলতেও পারবে না কত হয়েছে। গণিত নাকি অগণিত, গড নোজ ওয়েল। গায়ের রক্ত ঝরায় সে দেশের জন্য, টাকার জন্য নয়। তার মধ্যে নিজের বাঁচার তাগিদে যেটুকু প্রয়োজন, মাঝে মধ্যে একজন খরচ করার মতো মানুষের খুব প্রয়োজন বোধ করে, যে তার অবহেলিত টাকাগুলোকে খরচ করবে। বলবে, আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা আইনো ওটা আইনো, আমাকে কিছু টাকা দাও। তবে আফসোস, এমন আবদার করার মতো ত্রিভুবনে তার কেউ নেই। তাই এই খরচটাও তার কাছে অতি সামান্য ঠেকল। পুরোটা সময় অদ্রিতা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কাটিয়ে দিয়েছে।
একটা সামান্য পরিচিত মেয়ের জন্য স্যার এত দামি উপহার দিল? মনে মনে বেশ কয়েকবার আক্ষেপ প্রকাশ করলো দর্পণ। হতাশা ছেয়ে গেল ভেতরে ভেতরে, তবে তারা হতাশার নিমেষে উবে গেল দর্পণের কথায়। আপনি তো নাকের ফুল পরেন, এটা আপনার জন্য। আর অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। অদিতা নিতে চাইলো না, ওটা দামি ডায়মন্ডের 3 পাথরের একটা নথ। তবে দর্পণের কথা নয়, বরং আদেশের পরিপ্রেক্ষিতে সে কিছুই বলতে পারল না। হাসি মুখে উপহারটা নিল এবং মন থেকে সংস্কার বীজ ও দূর হয়ে গেল স্যার উদার মনের মানুষ। সকলের ক্ষেত্রে সে এক প্রভেদহীন। জোহরের নামাজটা দর্পণ সাইফ আশফাকের সাথে গলির মোড়ের বড় জামে মসজিদে পড়ে। তাদের সাথে হাঁটতে হাঁটতে চৌধুরী নিবাসে চলে গেল। গেট সংলগ্ন রাস্তায় আসতে একজন সৈনিক দাঁড়িয়ে আছে, ফুলের তোড়া আর একটা ব্যাগ হাতে। দর্পণ বলল সেটা তার মালিকের কাছে পৌঁছে দিতে। সে এসে দরজা খুলতেই দেখা মিলল ধবধবে সাদা পাঞ্জাবিতে আবৃত বলিষ্ঠ দেহের 3 সুপুরুষের। সরু চোখে একবার তাকিয়েছিল ওই ৮-৬০ শ্যামরঙা মুখশ্রীর দিকে। তাকে একদম অদেখা করে ঢুকে গেছে। পেছন থেকে একজন খাকি পোশাকে আবৃত সৈন্য বিশালাকার একটা ফুলের তোড়া ধরিয়ে দিল। সিমসাম গরনের দেহটার খানিক বেগ পেতে হলো মস্ত পোড়া টোড়াটা ধরতে থাকতে। তোড়ার আড়াল থেকে মাথা বের করে বিমোর জিজ্ঞাসা করলো সে, এটা আমায় কেন দিচ্ছেন ওমর ভাই? পাপা এনেছে? নো ম্যাম, এটি দর্পণ স্যারের নির্দেশে আপনাকে দেওয়া হয়েছে। কি? শিয়াশার কণ্ঠে বিস্ময়। সে একবার অদূরে মৃদু হেসে গম্ভীর গলায় কথা বলতে থাকা ব্যক্তিটার দিকে তাকালো, আরেকবার লাল গোলাপে পরিপূর্ণ তোড়াটার দিকে। মানুষটাকে ফুল দিতে হয় এটা বুঝি কাঠখোট্টা লোকটা জানে। আশরাফ, সাইফ, আশফাক, দর্পণ জমি আড্ডা দিচ্ছে। খুব জমে উঠল চারজন যুক্তিবাদী নাগরিক হিসেবে। দেশের সকল সমস্যা এমন যুক্তিবাদী মানুষদের আড্ডাতেই যেন সমাধান হয়। আইনগতভাবে সেগুলো শুধুই খবরের কাগজে ছাপা হয়, কালো কালো প্রিন্টারের আর খতিয়ে দেখা হয় না। মাঝে মধ্যে আশরাফ এবং সাইফের উচ্চস্বরে হাসির শব্দ আসছে। দর্পণ, আশফাক নিঃশব্দে হাসে, তাও ক্ষণকালের জন্য। বেশিক্ষণ হাসি দেখা যায় না গম্ভীর মুখখানায়। সকলে আমোদিত চিত্তটা নিয়ে হাজির হলো খাবার টেবিলে। মিয়া শিয়াশা সবকিছু সাজিয়ে রেখেছে আগে থেকে। সাইফ উচ্ছ্বাসিত হয়ে প্রত্যেকটা খাবারের ঢাকনা তুলে। মুহূর্তে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সাইফের ফ্যাকাশে মুখ দেখে আশফাক আর আশরাফ উকি দিল খাবারগুলোর মাঝে। সহসা মুখে হাত দিয়ে কেসে উঠল আশরাফ ও আশফাক। ঘিতে ভাজা পোলাও, মশলার তেলে জুবুথুবু রোস্ট লাল হয়ে আছে। খাসির মাংস, গরুর মাংস, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ সব যেন তেলের ভেতর সাঁতার কাটছে। মশলার কারণে প্রত্যেকটা খাবারের কালার চমৎকার লালচে হয়ে আছে। সাইফের মাথা হেট হয়ে গেল খাবারের অবস্থা দেখে। এমন খাবার তো দর্পণ মুখেও তুলবে না। মেয়েটা যে প্রথম দিনের প্রতিশোধ তুলেছে সেটা বোঝার আর বাকি রইল না। সে জানে সেই কথা। শ্বশুর শালার দিকে অসহায় হয়ে তাকালো সে। একজনকে ডেকে নিয়ে এইভাবে অপদস্থ করার কোনো মানে হলো? এতে তো তাকেই অপমান করা হচ্ছে। আশফাকও অসহায় বোধ করলো। এখন চাইলে রেস্টুরেন্ট থেকে খাবার আনাতে পারে, কিন্তু এতে শিয়াকে ছোট করা হবে। সাইফ লজ্জিত ভঙ্গিতে বলল, গ্যাংম্যান, আমি দুঃখিত। সিয়া হয়তো বুঝতে পারিনি তুমি আইলি খাবার, হেভি খাবার এড়িয়ে চলো। আসলে ভুলটা আমারই। আমার উচিত ছিল তাকে সাবধান করা। আমি খুবই লজ্জিত। দর্পণ শশ ব্যস্ত হয়ে উঠল। সে বলল, এটা কি করছেন স্যার? এখানে লজ্জিত হওয়ার কিচ্ছু নেই। সে যেটাতে অভ্যস্ত সেটাই করেছে। আর সমস্যা নেই, একদিন হেভি ফুড খেলে খুব একটা ক্ষতি হবে না, বরং ভালো লাগবে। স্বাধীন খাবার খেতে খেতে মুখে রুচি নষ্ট হওয়ার উপক্রম। আজ অন্তত রুচিতে একটু বিঘ্ন ঘটলে রুচি উদ্ধার করা যাবে। আপনি লজ্জিত হবেন না। দর্পণ মৃদু হেসে বলে, তুমি চাইলে আমি বাইরে থেকে খাবার আনতে পারি। নো স্যার, কোনো দরকার নেই। আপনি বসে পড়ুন, আমি এটাই খাবো। ঘরোয়া খাবারের স্বাদের কাছে বাইরের সকল খাবারের স্বাদ তুচ্ছ। সাইফের মুখে তখনও অন্ধকার। সে মুখ ছোট করেই বলে, অতঃপর অতিরিক্ত মশলা, তেল, মরিচ সহ সেই খাবারগুলোই সকলে বিনা অভিযোগে খেয়ে নিল। পুরোটা সময় মিনি তাদের পাশেই ছিল, কিন্তু সিয়া ঘরে ঘাপটি মেরে বসেছিল, একবারও বের হয়নি। এসব কোন ধরনের ছেলে মানুষ সিয়া? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? একটা মানুষকে নিমন্ত্রণ করিয়ে এনে এভাবে অপদস্থ করে কি পেলে তুমি? এতে করে তুমি তোমার প্রতিশোধ নাওনি, বরং আমাকে ছোট করছো সবার সামনে। সাইফের রাগান্বিত কণ্ঠস্বর। শিয়াশা হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে আছে। মাঝে মধ্যে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বিগত 10 মিনিট যাবৎ সাইফ বকছে শিয়াশাকে। বাবার থেকে এত বকা সে কখনো খায়নি, তাই আজ এভাবে তার খারাপ লাগছে। আমি সত্যি এটা আশা করিনি তোমার থেকে। আমি চাইলে বাকি সবার মতো তাকেও কোনো 5 তারকা হোটেলে খাওয়াতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ জানো, কারণ হলো ছেলেটা একটা অনাথ, তার কোনো পরিবার নেই।
বাসার খাবারের স্বাদ কেমন হয় এটা হয়তো সে কখনোই জানে না। তাই আমি চেয়েছিলাম তাকে মনের মতো একটু আপ্যায়ন করব। বাসার খাবার হাতে তৈরি খাবার খাওয়াবো। কিন্তু না, তুমি তো এটা করলে না, বরং ছেলেটাকে আরো কষ্ট দিলে। সাইফের রাগান্বিত কণ্ঠে শিয়াশা ফুঁফিয়ে উঠল, কান্নারত গলায় বলল, তুমি তো এগুলো আমাকে আগে বলনি, তাহলে তো আমি এমন করতাম না। সেম অন ইওর সে। তারপরে তুমি মেহমানকে সেভাবে আপ্যায়ন করবে? এটাই শিখিয়েছি আমি তোমাকে। তুমি আমাকে বাজেভাবে ছোট করলে, এমনকি এটাও প্রমাণ করলে আমি তোমাকে সঠিকভাবে মানুষ করতে পারিনি। বলেই সাইফ গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। আশরাফ আশফাক দরজার সামনে দাঁড়িয়ে। আশরাফ বলল, এভাবে না বললেও পারতে, ও ছোট, বোঝেনি। জীবনের 25টা বছর পার করে এসেছে সে। হ্যাঁ, এখন তাকে ছোট বলে সেটা তাকে উচ্ছন্ন যেতে দেওয়া হবে? হ্যাঁ, তার ভুল কাজগুলোকে প্রশ্রয় দেওয়া হবে। বলেই আশফাকের রাগের দৃষ্টি উপেক্ষা করে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল সাইফ। আশফাক ধীর পায়ে শিয়ার ঘরে ঢুকে কান্নারত দেহটাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, হ্যাঁ, হাত যেটা করেছো সেটা কিন্তু ঠিক হয়নি গিন্নি। কারো মনে কষ্ট দেওয়া ঠিক না, তেমনি বাবাকে আমাকে অসম্মানিত করেছো। এখন আর কেঁদো না, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। সিয়া, কাঁদিস না, তোর মামু আছে না? দেখিস, আজ বিকেলেই মেজরকে পুরো ওয়েস্টার্ন ইনের সব হেলদি ফুড এনে খাওয়াবো। বলবো সিয়া খাইয়েছে। রাফি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল। সিয়া কিছুই বলল না, সেভাবে বসে রইল, কান্নারত চোখে হাতের মুঠোয় থাকা আকর্ষণীয় জলজল করতে থাকা অলংকারটার দিকে। যাওয়ার সময় তাকে অভিনন্দন জানি এটা দিয়ে গেছে, সাথে এক ব্যাগ চকলেটও মিনির জন্য। সে ধীর পায়ে হেঁটে বাবার ঘরের সামনে দাঁড়ালো, আটকানো নয়, চাপিয়ে রাখা। সে উকি দিল ঘরের ভেতরে, বাবা বই পড়ছে শুয়ে শুয়ে। সে ভেতরে ঢুকতে সাইফ অন্যদিকে কাত হয়ে শুয়ে বই পড়তে লাগলো। শিয়াশার ভেতরটা ভেঙে আসলো, বাবার থেকে অবহেলা সে একদম সহ্য করতে পারে না। কান্নারত দেহটাকে নিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো, শক্ত করে জড়িয়ে ধরলো বাবার পেট, শব্দ করে কেঁদে উঠলো। এই বুড়ো, বলেছি না সরি, আর করবো না এমন। তবু এমন রাগ দেখাচ্ছ কেন? ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়, জানো না ক্ষমা করা মহৎ গুণ। সাহেব শুনল না সে ভয়াবহ রাগ করেছে। আজ তার ইগো হার্ট হয়েছে। তার মেয়ে, তার অহংকার ছিল, মেয়েটা সেটাই ভেঙে দিয়েছে। সে নিজেকে ছাড়িয়ে অন্যদিকে ঘুরে গেল, সেখানেও শিয়াশার অতর্কিত হামলা। সেদিক গিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরলো বাবাকে। সরি বলেছি তো, এখনো কেন রাগ দেখাচ্ছ? কথা বলো। এই বুড়ো, কথা বলতে বলেছি না? মাম্মাকে বলে দেবো কিন্তু। আমার কাছে ক্ষমা না চেয়ে যার কাছে চাওয়া উচিত তার কাছে চাও। সাহেব গম্ভীর গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তার কাছেও চাইবো। তুমি এখন কথা বলো আমার সাথে। তোমার সাথে কথা বলার মতো কিছু নেই আমার কাছে। কেন নেই? ফের শিয়াশার কান্নারত গলা। নেই মানে নেই। আচ্ছা ঠিক আছে, তোমার বলা লাগবে না, আমি বলছি। সেটা মনোযোগ দিয়ে শুনবে আর হা হু উত্তর করবে। আচ্ছা। সাইফ হাসি আটকে বলল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আশরাফ হাসলো না, হাসলো মাহিনা মেয়েটার আহ্লাদ দেখে। আপার সবচেয়ে প্রিয় যদি কিছু থেকে থাকে সেটা ছিল শিয়াশা। শিয়া আসবে থেকে আপা একদম লাফালাফি করতো না। শিয়া জন্মানোর পর সে কি কান্না, তার একটা পরী হয়েছে। সে সবসময় আগলে রাখবে তার পরীকে, সবসময় বলতো, দেখ রাফি, আমরা একটা পরী হয়েছে, আমি তাকে কখনো নিজের থেকে দূরে যেতে দিব না। আজ সে নিজেই দূরে চলে গেল সেই পরী মেয়েটাকে ফেলে। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বেশি হয়েছিল তার পরী মেয়েটাকে একা ফেলে রেখে যেতে। খুব তর্পে ছিল কি তার আপা, কি অবস্থায় ছিল সে। শত শত প্রশ্ন, কষ্ট, যন্ত্রণা আজও দাফন করে রেখেছে তারা তিনজনই, যেগুলো কখনোই সামনে আসতে দেবে না তারা। রাত 10টায় বাড়িতে ফিরল দর্পণ। গোসল সেরে রান্নাঘরে উকি দিল। আজ তো কিচ্ছু রান্না করা হয়নি। এখন বাইরে যাবে খেতে। টি শার্ট ট্রাউজার পরে পকেটে গাড়ির চাবি আর মানিব্যাগ ভরে নিল। বের হওয়ার জন্য দরজার নব ঘুরতেই হঠাৎ করে কারো বেরঙ্গা চেহারা খানিক ভরকালো। এখন এভাবে সে নিশ্চয়ই শিয়াশাকে আশা করেনি। ভ্রুযুগল প্রশ্নবিদ্ধ রেখে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো। আপনি এখানে? শিয়াশা নত মস্তিষ্কে হাতের টিফিন বক্সটা এগিয়ে দিল। দুঃখিত, ভুল হয়ে গিয়েছে। পাপার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে করেছিলাম ওগুলো। আমি কি কিছু বলেছি? দর্পণ গম্ভীর গলায় বলল। সেটাই বলেননি কেন? আপনার বলা উচিত ছিল। এখন বকে দিন আমাকে, নয়তো পাপা আমার সাথে ঠিক করে কথা বলবে না। ফের নত মস্তিষ্কে বলল শিয়া। পাপার পরি পাপার মান ভাঙাতে এখানে এসেছে? অষ্টপটে হাসি দিয়ে দর্পণ বলে। শিয়াশা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তৎক্ষণাৎ আবারও মাথা ডানে বামে ঝাঁকালো।
না না, আপনার রাগ ভাঙাতে এসেছি। আমি তো রাগ করিনি। একবার চোখ তুলে দেখে নিল হেয়ালি করা চোখ দুটোর দিকে, পরে আবারও বাড়িয়ে দিল টিফিন বক্সটা। দর্পণ সেদিকে একবার তাকিয়ে হাত বাড়িয়ে নিয়ে নিল সেটা। চোখে বাঁধলো ফর্সা মোলায়েম হাতটায় ঝুলতে থাকা চাঁদ তারাগুলোর দিকে। আবছা আলোয় উজ্জ্বলতা ছড়াচ্ছে। অষ্টপটের হাসি প্রগাঢ় হলো। কাঠখোট্টা মুখটার জিভে তখন খানিক প্রশংসা ভর করেছে। হাতের মালিকের জন্য নয়, নিজের পছন্দের জন্য। দর্পণের দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো শিয়াশা। মৃদু হেসে বলল, কাঠখোট্টা মেজরের পছন্দের প্রশংসা করলে তা অতি নগণ্য হবে। দর্পণ মুচকি হাসলো। দরজায় হেলান দিয়ে অলস গলায় বলল, সেই অতি নগণ্য শব্দটি শুনলেও কাঠখোট্টা মেজরের নিজের উপরে কনফিডেন্সটা আরও বাড়বে। অনন্য। এতটুকু শব্দ কানে আসতেই ঘেমে নিয়ে একাকার দেহটি অন্ধকারে মিলিয়ে গেল। কয়েক পলক সেদিকে অযথায় তাকিয়ে থাকলো দর্পণ। দরজায় লাগিয়ে গাড়ির চাবি মানিব্যাগ ফের তাদের নির্দিষ্ট জায়গায় রেখে দিল। টিফিন বক্সটা খুললে কয়েক ধরনের লাইট খাবার পাওয়া গেল, যেখানে রয়েছে রাইস, চাইনিজ ভেজিটেবল, সালাদ, হালকা মশলায় রান্না করা মাছ। দর্পণ এগুলোতে অভ্যস্ত। চামচের মাথায় তুলে একটু মুখে দিতে সে ভ্রু উচালো, বিড়বিড় করে বলল, ডাক্তার তো ঘরে বাইরে সবকিছুতেই পারফেক্ট, শুধু মাথাটা মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। দিন যায় দিন আসে, হাজারো অন্ধকার কাটিয়ে ঠিক প্রভাতের দেখা মিলে জ্বলন্ত আগুনের দীপশিখার ন্যায় সূর্যের আবির্ভাবে শুরু হয় নিত্য নতুন কর্মকাণ্ড। ধূপের গন্ধে মোমো পুরো ঘর। পুজোর ঘরে অনবরত ঘণ্টা বাজার শব্দে খানিক বিঘ্ন ঘটল ঘোরগ্রস্ত না ভাঙতে যাওয়া ঘুমের। বিনোদ আড়মোড়া ভেঙে কিছুক্ষণ মুখ ডুবিয়ে বসে থাকলো বালিশে। ফের ঘণ্টা বাজতে সে হুড়মুড় করে বিছানা ছাড়লো। মিনিটের মাঝে চড়োই গোসল দিয়ে কোনো মতে টি শার্ট পরতে পরতে ছুটল পুজোর ঘরের দিকে। লক্ষ্মী এক মনে আরতি করছে। সে চুপচাপ লক্ষ্মীর পাশে হাত জোড় করে প্রতিমার সামনে বসে পড়ল। চোখ বন্ধ করে মৃদু সুরে দুলতে লাগলো হাত জোড় অবস্থায়। আরতি শেষ হলে লক্ষ্মী ডান হাতে জ্বালিয়ে রাখা প্রদীপের ধোঁয়া দিয়ে দিল বিনোদের মাথায়। বিনোদ মাথা নত করে সেটা গ্রহণ করলো। হাত বাড়িয়ে প্রসাদটুকু মুখে পুরে নিল সে। ঠাকুরের প্রতিমার পাশে রাখা সিঁদুরের কৌটা হাতে নিল। আধ ভেজা চুলের সিঁথিতে হালকা লাল হয়ে সিঁদুর লেপটে থাকা কপালে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিল। টিপের পাতা থেকে ছোট্ট একটা লাল রঙা টিপ উঠিয়ে ঠিক ভ্রুজগলের মাঝ বরাবর বসিয়ে দিল। লক্ষ্মী হাসলো। লোকটা এই দুটো জিনিস পুজোর ঘরে এনে রেখেছে, রোজ পরিয়ে দেয় এভাবে। বিনোদ মুগ্ধ চিত্তে হাসলো। পান পাতার ন্যায় মুখটার আদল যেন সাক্ষাৎ দুর্গা মায়ের প্রতিমা। থুতনিটা খানিক সোচালো। লক্ষ্মীর এই সোচালো থুতনি তার বেশি পছন্দের। চুমু দেওয়ার এত এত বিশেষ বিশেষ জায়গা থাকতেও তার এই সুচালো থুতনিতে চুমু খেতে হবে। নিয়ম করে এখানে কয়েকবার চুমু না খেলে তার বিরাগ ভাজন হয়। কয়েক মাস আগেও যে চোখ ছিল অতল গভীরে ঢোকা, কাল সেটা দাগ পড়া রুগ্ন, সেই মুখ চোখে যেন এখন মাতৃত্বের আনন্দের উজ্জ্বলতা ছড়াচ্ছে। এই সিদ্ধান্তটা যদি সে আরো আগে নিত, তাহলে মেয়েটাকে অত মানসিক চাপের মধ্যে দিন কাটাতে হতো না। লক্ষ্মী কপাল কুঁচকে দেখছে ভাবুক লোকটিকে। তা দেখে বিনোদ গা দুলিয়ে হাসলো। আঙুল মাথায় লেগে থাকা সিঁদুর খানিকটা লক্ষ্মীর নাকের ডোগায় লাগিয়ে দিল। প্রতিক্রিয়া দেখানোর সুযোগ না দিয়ে মাথা নুয়ে সোচালো থুতনিতে খানিকক্ষণ সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। এতে যেন মা দুর্গা থেকে মা কালীর রূপ ধারণ করলো লক্ষ্মী। খেপে গিয়ে বলল, আপনি ইদানিং আলসে হয়ে গেছেন। পুজোর ঘরে আসতে দেরি, ঘুম থেকে উঠতে দেরি, কাজে যেতে দেরি, ঘরে আসেন তাড়াতাড়ি, এসে এমন ফাজলামো করেন। পুজোর ঘর থেকে বের হতে হতে বলল লক্ষ্মী। পাল্টা তেরা উত্তরটাও আসলো তৎক্ষণাৎ, তুমি ইদানিং সুন্দর হয়ে গিয়েছো, মোটা গোলমোলো হয়ে গিয়েছো, ব্যস্ত হয়ে গিয়েছো, সারাক্ষণ পুজোর ঘরে পড়ে থাকো, আমার দিকে একটুও খেয়াল নেই তোমার। ঘরের জুতো জোড়া পায়ে ঢুকিয়ে বলল বিনোদ। লক্ষ্মী কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। ফলে মেহরুন রঙা সুতির শাড়ির আড়ালে সদ্য 9 মাসে পদার্পণ করা পেটটা আরো দৃশ্যমান হয়ে উঠল। সেটি দেখতে বিনোদ যেন হুঁশ হারালো। আফসোসের কণ্ঠে বলল, ঠিক এই জন্যই আমার কাছে যেতে ইচ্ছা করে না। মনে হয় যেন সারাক্ষণ তোমার সামনে বসে থাকে আর তোমায় মন ভরে দেখে। গোপাল আসলে তো আর এই রূপ থাকবে না। ও, গোপাল আসলে আর আমাকে আপনার ভালো লাগবে না? সেটা নয়, ভুল বুঝছো তুমি। গোপাল আসলে তো আর এই ফুলকো লুচির মতো পেটটা থাকবে না। এটাতে তোমায় ভালো মানায়, একদম আদুরে পুতুল। জনাব, দেখছি আজকাল সকাল সকাল ভারী রোমাঞ্চকর মুডে রয়েছে।
লক্ষ্মী সুর টেনে বলল। কোমরে আঁচল গুজে ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলো। তার পিছু পিছু বিনোদও ঢুকলো। আমি সবসময় রোমাঞ্চকর মুডে থাকি, শুধু দেখতে পারছি না গোপালের জন্য। সারাক্ষণ গোপাল গোপাল করছেন কেন? ও তো মেয়েও হতে পারে।